জানো যখন তখন রাগও কেন? গালি একটা ভাষা, বললেই তো তুমি তা হয়ে যাচ্ছে না, তাই না? আর নানি, তোমার বয়স হয়েছে, একলা একলা তো আর থাকতে পারবা না। মামি ছাড়া আর কে দেখবে তোমারে বলো? তোমার ছেলে মেয়েরাও তো এত দেখাশোনা করে না তোমার যতটা মামি করে। আর তারই তুমি সারা দিন গালাগালি করো। তিন্নির কথায় কাজ হলো। দুজনের একজনও আর একটা কথাও বলল না। তিন্নি ওদের একা রেখে আবিদকে নিয়ে বেরিয়ে এলো। আবিদ বলল, ওনাদের একা রেখে আসা কি ঠিক হলো? চিন্তা করবেন না, এরকম প্রায়ই হয়। এই দুজনের মধ্যে ঝগড়া, আবার এই মিলমিশ। তোমার নানি এইভাবে গালি দেয়? সব সময় না, রেগে গেলে। এখানে রেগে গেলে সবাই মোটামুটি গালি দেয়। এটা এক প্রকার রাগের বহিঃপ্রকাশ। তার মানে তুমি আমার উপর কখনো রাগ করোনি? আমি আপনার উপর সবসময় রেগে আছি। আমি মানবই না, তুমি কখনোই আমাকে গালি দাওনি। আপনাকে গালি দিলেই আপনি মানবেন আমি রেগে আছি? হুম। এ কেমন লজিক? আমি জানি তুমি আমাকে কখনোই গালি দিতে পারবে না, কারণ তুমি আমার উপর রাগই করোনি কখনো। ঠিক আছে, গালি শোনার জন্য যখন এত শখ, আপনাকে আমি গালি অবশ্যই দিব, কিন্তু আপাতত আমি রেগে নেই। যখন রাগ উঠবে তখন দিব। চ্যালেঞ্জ? মানে? মানে হচ্ছে তুমি আমাকে গালি দিতেই পারবে না। তো আপনি আমাকে চ্যালেঞ্জ করতে চাইছেন? হুম, সিম্পল চ্যালেঞ্জ। আজ রাত ঠিক 10টার মধ্যে তুমি বেশি না যদি আমাকে 5টা গালি দিতে পারো, তাহলে আমি আর তোমাকে বিয়ের শেষ হওয়া পর্যন্ত বিরক্ত করব না। আর যদি না দিতে পারো, তাহলে তাহলে? তাহলে আমার সারা মুখে আলাদা আলাদা ভাবে গুনে গুনে 5টা চুমু খাবে তুমি। কি? কি হলো, ভয় পেয়ে গেলে? নিজের উপর কোনো কনফিডেন্স নেই? আছে। ওকে, এটা আর এমন কি, 5টা গালিই তো। যে সে গালি না, তোমার নানি যেগুলো দেয় আর কি। এরকম কথা কিন্তু হয়নি। তাহলে হার মানছো তো? তারপর নিচের মুখ বাড়িয়ে দিয়ে আবিদ বলল, নাও, এবার 5টা চুমু খাও তো। কে বললো আমি হার মেনেছি? এখনো যথেষ্ট সময় আছে, আর কাজও। বলেই সেখান থেকে এক প্রকার দৌড়ে চলে গেল তিন্নি। কি করলো এটাও? এরকম চ্যালেঞ্জ কেন নিল? ধুর, আবিদ ওকে এবারও ট্র্যাপে ফেললো। এখন কি করবে ও? ও তো সাধারণ কিছু গালিও কোনোদিন মুখে আনেনি। আর নানি যেগুলো দেয় ওইগুলো কি ও মুখে আনবে? 1-2বার চেষ্টা করলো ও, কিন্তু শব্দগুলো মাথায় আসতেই লজ্জায় কান গরম হয়ে যাচ্ছে ওর। আর মুখ দিয়ে উচ্চারণ তো দূরের কথা। তাই বাকিটা সময় ও যথেষ্ট চেষ্টা করলো আবিদকে এড়িয়ে চলার। আবিদ সামনে আসলেই এই কাজ সেই কাজের বাহানায় সরে থাকলো সবটা সময়। রাত ঠিক 10:30টায় আবিদ জোর করে তিন্নির হাত ধরে টেনে নদীর পাড়ে নিয়ে এলো। তিন্নি হাত ছাড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করতে আবিদ বলল, এখন পালাতে চাইছো কেন? কে পালাচ্ছে? আমার কাজ আছে। দেখি, সরুন, যেতে দিন। একদম চালাকি করবে না। এখন কটা বাজে দেখেছো? কটা বাজে? তোমাকে দেওয়ার টাইম থেকে আধা ঘন্টা বেশি হয়ে গেছে, তাও তোমাকে সুযোগ দেয়া হলো। এই যে আমি সামনে দাঁড়িয়ে আছি, চুমু দাও অথবা গালি। আমি মানে? তিন্নি তোতলাতে শুরু করলো। আবিদ বলল, ভয় পাচ্ছ? তিন্নি নিজেকে সামলে বলল, ভয় কেন পাবো? আমি গালি ফালি দিতে পারবো না, সরুন তো। উফ। তাহলে তো আরো ভালো, শর্ত অনুযায়ী চুমু দাও। সেটাও পারবো না। কেন ভয় পাচ্ছ? চুমু দিতে গিয়ে আসল ফিলিংসটা না বেরিয়ে আসে। প্লিজ এসব বন্ধ করুন। দেখো, তুমি কিন্তু রাজি হয়েছিলে। এখন যদি কথার খেলাপ করো, তাহলে আমি বড়দের কাছে বিচার দেব। আমার কাছে রেকর্ডিংও আছে। আপনি রেকর্ডিংও রেখেছেন? প্রমাণ রাখতে হবে না? আচ্ছা, প্রমাণ রাখতে হবে না। দেখো, 5টা চুমুই তো, দিয়ে দাও, চলে যাই। এখানেই মামলা ডিসমিস। তুমিও প্রমাণ করো আমার প্রতি তোমার কোনো দুর্বলতা নেই। তিন্নি আর কথা বাড়ালো না। কেউ তো জানবে না। এখন এর কথা না শুনলে যদি সত্যিই সবাইকে জানাতে চলে যায়, এমনিতেই হাজার ঝামেলা, সময় নষ্ট করা যাবে না। ব্যাপারটা এখানে শেষ করা যাক। এই ছেলে যা কথা জানে, দেখা গেল ঘুরিয়ে পেঁচিয়ে আবার কোন ট্র্যাপে ফেলবে। আবিদ মুখ বাড়িয়ে দাঁড়িয়ে আছে। তিনি একে একে কপালে, 2 গাল এবং থুতনিতে 4টা চুমু দিল। আবিদ মনে মনে ভীষণ খুশি। মুখে আর একটা জায়গায় বাঁধ আছে। ও ঠোঁট চোখা করে একটু সামান্য বাড়িয়ে ধরল। তিনি ঠোঁট বাঁকিয়ে একটু হাসলো এবং আবিদের সমস্ত খুশিতে পানি ঢেলে ওর নাকে চুমু দিয়ে বুকে বলল, কাহিনী খতম, এবার আসুন, অনেক কাজ বাকি। বলেই সেখান থেকে চলে গেল তিন্নি। আবিদ মাথায় হাত দিয়ে ওখানেই বসে পড়ল। মনে মনে বলল, ক্যালকুলেশনে এরকম একটা ভুল করলাম। ইস, 6টা বলা উচিত ছিল। তিন্নিদের বাড়ি সংলগ্ন নদীর উপর বেশ বড় সাইজের একটা ব্রিজ আছে। ওখানে দাঁড়িয়ে বসে নানা ভঙ্গিতে ছবি তুলছে মৌমি।
ছবি তুলতে ও এতটাই মশগুল ছিল যে ও খেয়ালই করেনি ও প্রায় ব্রিজের কিনারায় চলে এসেছে। হঠাৎই পা ফসকে পড়ে যাবে ঠিক তখনই কেউ একজন ওর হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে ওখান থেকে সরিয়ে নিয়ে এলো। ও কিছু বুঝে ওঠার আগে সামনের লোকটি ধমকে সুরে বলল, এই মেয়ে, ছবি তুলছো খুব ভালো কথা, কিন্তু এরকম কেয়ারলেস হয়ে কেন? এখান থেকে পড়ে গেলে সোজা স্রোতে ভেসে যেতে। সাঁতার জানা থাকলেও কাজ হতো না। আর একা একাই বা এখানে কি করছো? হুট করে মৌমি কিছু বলতে পারল না। ড্যাব ড্যাব করে সামনের লোকটির দিকে তাকিয়ে রইল। লোকটি আবারও বলল, তোমার সাথে কেউ নেই এখানে? মৌমি এবার আসতে বলল। ছিল তো। লোকটি আশেপাশে তাকিয়ে কাউকে না দেখতে পেয়ে নিজের মনেই বলল, যত সব কেয়ারলেস লোকজন, বাচ্চা একটা মেয়েকে একা রেখে চলে গেছে। মৌমির এবার খুব গায়ে লাগলো। লোকটি ওকে বাচ্চা মেয়ে বলল। ও কোথায় বাচ্চা? গত মাসে 19 বছর পূর্ণ হলো ওর। মৌমি ছাঁচালো সুরে বলল, আমি মোটেও বাচ্চা নই, আমার বয়স 19 বছর। মৌমির কথায় লোকটি এবার জোরে হাসতে শুরু করলো। মৌমি অবাক হয়ে তাকালো। ও বুঝতে পারলো না ও কি এমন বলল যে লোকটা এইভাবে হাসছে। ও মুখ ফুলিয়ে অন্যদিকে তাকালো। লোকটি হাসি থামিয়ে বলল, সরি, বাট আমার কাছে তুমি বাচ্চা মেয়ে। যাই হোক, এখানে কার বাড়িতে এসেছো? তোমাকে তো এই গ্রামের কেউ বলে মনে হচ্ছে না। মৌমি একবার ভাবলো কোনো উত্তর দেবে না, কিন্তু যত যাই হোক লোকটি একটু আগে ওর জীবন বাঁচিয়েছে, উত্তর না দিলে অভদ্রতা হয়ে যাবে। তাই বলল, আমার ভাইয়ার বিয়ে এই গ্রামে। তুমি তিন্নিদের বাড়িতে এসেছো? আপনি চেনেন ওদের? লোকটি হাসলো, তারপর বলল, আমি রৌনক, তিন্নির ফুফাতো ভাই। আমিও বিয়েতে এসেছি, তবে জানতাম না যে আমার একটা পিচ্চি বেআইনও থাকবে। মৌমি এবার আর রাগ করলো না। লোকটিকে ওর ভালোই লেগেছে, তবুও মুখে কৃত্রিম রাগ ফুটিয়ে বলল, আমি মোটেও পিচ্ছি না। রনক হাসতে হাসতে বলল, আচ্ছা পিচ্চি বেআইন, এবার চলো বাড়িতে যাই। লং জার্নি করে এসেছি, এখানে আর দাঁড়াতে ইচ্ছে করছে না। তোমাকেও রেখে যেতে ভরসা পাচ্ছি না। দেখা গেল এবার সত্যি নদীতে ভেসে গেলে। মৌমি আর কথা বাড়ালো না। লোকটিকে সত্যি ক্লান্ত লাগছে। ও রৌনকের আগে বাড়ির পথ ধরল। রৌনকের মন খারাপ ভাবটা অনেকটাই কেটে গেছে। এখানে আসার ইচ্ছে ওর মোটেও ছিল না, কিন্তু তিন্নির কথাও ফেলে দেওয়া যাবে না। তাছাড়া মামাতো বোনের বিয়েতে না এলে কেমন দেখায় না। যত যাই হোক, এবার সবার সাথে আগের মতোই স্বাভাবিক বিহেভ করতে হবে ওকে, বিশেষ করে তিন্নির সাথে। তিন্নি খুবই বুদ্ধিমতী মেয়ে। এমন কি হতে পারে তিনি অলরেডি ওর অনুভূতি সম্পর্কে জানে, হয়তো সেজন্যই নিজে থেকে এতদিন ধরে ওর সাথে যোগাযোগ করেনি। এমনটাই যদি হবে তাহলে তিথির বিয়েতে আসার জন্য এত তাড়া কেন দিচ্ছে তিন্নি? নাকি ওই বেশি ভেবে ফেলেছে? অবশ্য এসব ভেবে আর লাভ কি, যা সিদ্ধান্ত নেওয়ার নিয়ে নিয়েছে ও। বিয়েটা মিটে গেলেই ও আর পিছু ফিরে তাকাবে না, আর মুখোমুখি হবে না ওর অতীতের সাথে। সেই ব্যবস্থা করতে গিয়েই তো ওর আসতে দেরি হলো। নিজের সাথে যুদ্ধ করতে এখন আর ভালো লাগে না রৌনকের। মনে হয় সবকিছু উপেক্ষা করে যা ও চায় সেটা নিয়ে নিতে, কিন্তু যা ও চায় তা কি আদৌ ওর? অবশ্য এখন এসব ভেবেই বা কি হবে? তা যে ওর নয় সেটা তো সে কবেই নিশ্চিত হয়ে গেছে। সে সময় তিন্নি যেমন সাহস দেখিয়েছিল, তখন ওরও কি সাহস দেখানো উচিত ছিল? হুট করেই কথাটা মাথায় আসতেই মনে মনে নিজেকে বোঝালো রৌনক। মোটেও উচিত ছিল না, তখন সে বাচ্চা মেয়ে ছিল। এসব বিষয় জড়িয়ে তার ভবিষ্যৎটাই নষ্ট হয়ে যেত। তুমি যা করেছো ঠিকই করেছো। সে যেভাবে খুশি থাকে থাকুক। তিথি আর আফিফের মেহেন্দি আর হলুদ একসাথেই হবে। প্রথমে মেহেন্দি, পরের দিন হলুদ। মেহেন্দির দিন আবার সব কাজিনরা মিলে নাচ গানও করবে। সবাই এখন সেসবের রিহার্সেলে ব্যস্ত। এদিকে তিন্নি স্টেজ সাজানো নিয়ে ব্যস্ত। এখানকার লোকাল লোকজনকে নিয়ে সমস্ত ডেকোরেশন করানো হচ্ছে। তারা এর আগে কোনোদিন এরকম ডেকোরেশন করেনি, তাই প্রতিটা স্টেপেই তিন্নির তদারকি করতে হচ্ছে। আবিদও হাতে হাতে তিন্নিদের সাহায্য করছে। অন্যদিকে তিন্নির ছোট মামাকে পাঠানো হয়েছে বাবুর্চিদের ওখানে। সেখানে খাবারের মেনু নিয়ে কি একটা ঝামেলা বেঁধেছে, তাই তিন্নিকে সমানে ফোন দিয়ে যাচ্ছেন কাউকে সেখানে পাঠানোর জন্য, কিন্তু কাউকেই হাতের কাছে পাওয়া যাচ্ছে না। আবিদ যেতে চেয়েছিল, কিন্তু ও এখানকার কিছুই তেমন চেনে না। আর ওকে পাঠানো না পাঠানো একই কথা। যেখানে ছোট মামা ওদেরকে বোঝাতে পারছে না, সেখানে আবিদ কি করবে? এর থেকে এখানে বেশি কাজে লাগছে ওকে। তিন্নি ভাবছে ও নিজেই যাবে। আবিদকে এখানে সবটা বুঝিয়ে দিলে ও কি পারবে এখানটা সামলে নিতে? ঠিক এমন সময় তিথি এসে ওর হাত ধরে টানতে শুরু করলো। মেহেদির ড্রেসের সাথে গহনা মেলাতে পারছে না ও, তাই তিন্নিকে লাগবে ওর গহনা সিলেক্ট করে দিতে। এত কাজের মাঝে তিথির এই ফালতু কারণ শুনে মাথা গরম হয়ে গেল তিন্নির। ওকে এক ধমক দিয়ে বলল,
মেহেদি তো পরশু, এত আগে গহনা মিলিয়ে কি করবি? আরে ট্রায়াল দিতে হবে না? তারপর দেখা গেল সময় মতন কিছুই ঠিকঠাক নাই। আপা, এখন মেজাজটা বিগড়ে দিস না তো। এমনিতেও তোর বিয়ের 1000টা কাজ বাকি, অন্যদের খুঁজে নে। ওরা তোর মতন পারবে না তো। কি সুন্দর তুই সব অনুষ্ঠানের ড্রেসগুলো সিলেক্ট করে দিলি। বেশিক্ষণ তো লাগবে না, আয় না একটু। এমন সময় তিন্নির ফোনটা আবারও বেজে উঠল। সেটা তিথির সামনে মেলে ধরে তিন্নি বলল, দেখ, ছোট মামা বারবার কল দিচ্ছে, আমাকে এখন ওখানে যেতে হবে। এদিকে এখানে এত কিছু বাকি, তোর দেবরের ওপর সব ছেড়ে যেতেও তো ভরসা পাচ্ছি না। ওইদিকে আরো কত কিছু ছড়ানো ছিটানো আছে, একটা কেউ হাতের কাছে পাওয়া যাচ্ছে না। সবগুলো নাচ গান নিয়ে ব্যস্ত। এখন আবার তুই এসে টানাটানি করছিস। কোন দিকে যাব আমি বলতো? এমন চলতে থাকলে তোর বিয়ে হতে হতে তো আমি পাগল হয়ে যাব। পাগল হবি না, আমি এসে গেছি তো। কি কি করতে হবে বল। হঠাৎ রৌনকের কণ্ঠ। ওর দিকে ফিরে তাকালো সবাই। তিন্নি হাসি হাসি মুখ করে এগিয়ে গেল ওর দিকে। রৌনক এক হাতে জড়িয়ে ধরলো ওকে। তিন্নি ওর বাহুতে হালকা করে একটা ঘুষি দিয়ে বলল, এই তোমার আসার সময় হলো? জানো না সবগুলো কতটা অকর্মা? সরি রে, আগে আসতাম, কিন্তু শেষ মুহূর্তে বস ফোন দিয়ে বলল। হয়েছে, আর এক্সকিউজ দিতে হবে না। তোমার এই এক্সকিউজ অনেক শুনেছি আমি। শেষ পর্যন্ত তুমি এসেছো, এই তো অনেক। ইতিমধ্যেই আবিদ এসে তিথির পাশে দাঁড়িয়েছে। ও আস্তে করে তিথির কানের কাছে মুখ নিয়ে বলল, এটা কে ভাবি? রৌনক ভাই, তোমার প্রতিদ্বন্দ্বী। এ পর্যায়ে রৌনকের নজর তিথির দিকে গেল। ও হাসি মুখে তিথির দিকে এগিয়ে আসতে আসতে বলল, আরে বিয়ের কোণেও দেখছি এখানে আছে। কি রে, কি খবর তোর? রৌনকের কথার উত্তরে অভিমান মিশ্রিত কণ্ঠে তিথি বলল, আমার খবর জানতে কি তোমার আদৌ ইচ্ছা করে রৌনক ভাই? তোমার খাতির তো খালি তিন্নির সাথে। এত বছর একটা ফোনও তো করনি। তুইও তো করিসনি। ভালো হয়েছে করনি। আমার তো মনে হচ্ছিল তুমি আমার বিয়েতেও আসবে না। এত কিসের চাকরি তোমার? তিন্নির ফোনটা আবারও বেজে উঠল। তিন্নি ফোন রিসিভ করে বলল সে এদিকটা সামলে আসছে। রৌনক নিজে থেকে বলল, কি রে, কোনো হেল্প লাগবে? তুমি এইমাত্র এলে, নিশ্চয়ই টায়ার্ড। আরে তোকে দেখেছি, ক্লান্তি চলে গেছে। তুই না একটু আগে বললি সবগুলো অকর্মা, একমাত্র আমিই কর্মা। তুমি কি ডেকোরেশনের দিকটা দেখতে পারবে, নাকি খাবারের মেনু বোঝাতে বাবুর্চিদের ওখানে যাবে? ছোট মামা পাগল করে দিচ্ছে আমাকে। ডেকোরেশন তুই ভালো পারিস, খাবারের লিস্টটা দে, আমি বরং বাবুর্চিদের ওখানেই যাই। তার আগে আমার জিনিসপত্র কই রাখবো সেটা বল। তুমি এক্ষুনি রওনা হও, আমি কাউকে দিয়ে তোমার জিনিসপত্র ভেতরে রাখছি। এরপর একটা লিস্ট রৌনকের হাতে ধরিয়ে দিল। এতক্ষণে মৌমি বলল, আমিও সাথে যাই ছোট ভাবি। তিন্নি বলল, তুমি সেখানে গিয়ে কি করবে? বাকিরা সবাই নাচ গান করছে ওখানে, যাও। ওরা আমাকে নিচ্ছে না, আমি কিছু পারি না বলে। আমি যাতে ওদের ডিস্টার্ব না করি, এজন্য অর্ণব ভাইয়া আর মৌরি আপু আমাকে একা একা ব্রিজের উপর রেখে চলে গেছে। আমি তো এখানেও কোনো হেল্প করতে পারবো না। থেকে ওনার সাথে গিয়ে একটু ঘুরে আসি প্লিজ। মৌমির কাদো কাদো মুখের দিকে তাকিয়ে তিন্নি রৌনককে বলল, রনক ভাই ওকে নেবে তোমার সাথে? আসুক, এমনিতেও তোরা এখানে সবাই বিজি থাকবি, ও একা কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে কে জানে। মানে দুর্ঘটনা কেন ঘটাবে? রাতে এসে এটা নিয়ে কথা বলবো, কয়েকজনকে বকাও খাওয়াবো। চলো পিচ্ছি বেআইন। রৌনক মৌমিকে নিয়ে বেরিয়ে এলো। একটা ভ্যান গাড়ি দেখে তাতে উঠে বসলো ওরা। ভ্যান চালককে কোথায় যাবে বলে মৌমির দিকে তাকালো। তারপর বলল, তুমি তিন্নিকে ছোট ভাবি কেন বলো? আবিদ ভাইয়া বলতে বলছে। আবিদ ভাইকে? ওই যে বড় ভাবির পাশে দাঁড়িয়েছিল না, আবিদ ভাইয়ার ছোট ভাই। আবিদ ভাইয়া বলেছে ভাইয়ার ভাই যেমন ভাই, ভাবির বোনও তেমন ভাবি। মৌমির শেষের কথায় শব্দ করে হেসে উঠল রৌনক। মৌমি ভ্রুম কুঁচকে বলল, আসছেন কেন? তুমি শুধু পিচ্ছি না, খুব বোকাও। আপনিও বলেন এটা? আর কে বলে? সবাই বলে। কারণটা কি তোমার জানা আছে? ওহো, কারণ হচ্ছে তোমাকে যে যা বোঝায় সেটাই বোঝো, নিজের বুদ্ধি খরচ করে বুঝতে চাও না। আমি কি করব বলুন তো? আমি ছোট বলে ওরা সবকিছু থেকে আমাকে সরিয়ে রাখে। আমি ওদের কাছে কিছু জানতে চাইলে কিছু বলে, সবাই বলে আমি নাকি বিরক্তিকর। এই যে বিয়েতে সবাই এত মজা করছে, একসাথে কত প্ল্যান করছে, কিন্তু আমাকে কিছুতেই রাখে। ভাবির কাছে গেলে ভাবি সারাক্ষণ আবিদ ভাইয়ের সাথে ফোনে কথা বলে। ছোট ভাবি কাজে ব্যস্ত, আর আবিদ ভাইয়া ছোট ভাবির পেছনে পড়ে থাকে সব সময়। আর বড়রা তো সব গল্প গুজব করতেই ব্যস্ত, আমার জন্য তো কারো কাছে কোনো সময়ই নেই। ওরে বাবা, এত অভিযোগ! আচ্ছা যাও, বিয়ের কদিন তুমি আমার সাথে সাথে থাকবে, আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে, কেমন? সত্যি? নয়তো কি মিথ্যা মিথ্যা? এই যে তোমাকে আজকে সাথে করে নিয়ে এলাম না। এই, আপনি না খুব ভালো। আপনাকে আমার অনেক ভালো লেগেছে। প্রথমে যখন আমাকে বকা দিলেন আমার খুব রাগ হয়েছিল, এখন আর রাগ নেই। ভবিষ্যতে আপনি আমাকে যত ইচ্ছা বকা দিতে পারেন, আমি রাগ করব না।
মৌমির কথায় হালকা হাসলো রৌনক। যাক, পুরো বিয়েটা এবার ওকে মন খারাপ করে কাটাতে হবে না। মেয়েটি বোকা শোকা হলেও ইন্টারেস্টিং। রাতে গোসল শেষে ছাদে এসে দাঁড়ালো তিন্নি। রৌনক দোলনায় বসেছিল। পাশে বসে মৌমি রৌনকের ফোনে ওর তোলা কিছু ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফ দেখছিল। তিন্নিকে দেখে রৌনক মৌমিকে বলল। তুমি ছবিগুলো দেখতে থাকো, আমি তিন্নির সাথে কথা বলে আসছি। বলেই তিন্নির পাশে এসে দাঁড়ালো ও। তিন্নি বলল, ওর সাথে তো ভালোই ভাব হয়েছে তোমার। ওর জীবন বাঁচিয়েছে কিনা? মানে? আরে আজকে বাড়িতে ঢোকার সময় দেখি ও ব্রিজের কিনারে দাঁড়িয়ে ছবি তুলছে, আর একটু হলে পড়ে যেত। বলো কি, ও একা ওখানে ছবি তুলতে গিয়েছিল? একা না, বলল ওর কোনো আপা দুলাভাই ওর সাথে ছিল, পরে ওকে একা রেখে চলে গেছে। কি কেয়ারলেস বলো তো, বাচ্চা একটা মেয়েকে একা ছেড়ে দিয়েছে। বাবুরজিদের ওখানে যাওয়ার সময় একগাদ অভিযোগ করলো আমার কাছে, ওকে কেউ কিছুতে সাথে রাখে না, সবাই দূর দূর করে, ইত্যাদি ইত্যাদি। ওকে প্রথম দিকে কয়েকটা কাজ দিয়েছিলাম, কাজ করা থেকে বিগড়ায় বেশি, এই জন্য আর অন্য কোনো কাজ দেইনি ওকে। চিন্তা করো না, আমি কালকে আফিফ ভাইকে বলবো ওকে নিজের কাছে রাখতে। দরকার নেই, আমি ওকে বলেছি বিয়ে পর্যন্ত আমার পাশে পাশে থাকবে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে। ভালো কথা, তোর আফিফ ভাইয়ের সাথে তো আলাপই হলো না আজকে। ওনার এই বাড়িতে আসা সাময়িক বন্ধ, বিয়ের আগে বরকনের ঘন ঘন দেখা করতে নেই। তোমাকে পরে আলাপ করিয়ে দিব। তো মিস তিন্নি, আফিফ ভাইয়ের সাথে তো আলাপ করব, তবে আবিদ ভাইয়ের সাথে আলাপ করাবেন না? তিনি তো এখন এখানেই আছে। সে গোসলে ঢুকেছে, বের হলে আলাপ করে নিও। তোর বর তুই আলাপ করিয়ে দে। রনক ভাই, তুমিও। সারাদিনে অনেক কিছুই তো শুনলাম। ভুল শুনেছো, এতে আমার কোনো ভূমিকা নেই। সেটা তো আমি জানি, তবে কি জানিস, একই পরিবারে দুই বোনের বিয়ে হলে কিন্তু ভালোই হয়। বলতে হবে দুই ভাইয়েরই রুচিবোধ আছে। প্লিজ তুমি অন্তত এখন শুরু করো না। বাড়ির মুরব্বীরা ওর ওকালতি করতে করতে আমার কান পচিয়ে ফেলেছে। কি জাদু করেছে তাদের কে জানে। যে জাদুই করুক, তা কি তোর উপরে কোনো প্রভাব ফেলেছে? রৌনকের কথার সাথে সাথে কোনো জবাব দিতে পারল না তিন্নি। আসলে কি সে জাদু ওর উপর কোনো প্রভাব ফেলতে পারেনি? তিথির হাতে পায়ে মেহেদি দিয়ে স্টেজের মাঝখানে বসিয়ে রাখা হয়েছে। ওকে ঘিরে বসে আছে বাড়ির বাকি মেয়েরা, সবাই মেহেদি দিতে ব্যস্ত। তিন্নি এসে তাদের তাড়া দিল তাড়াতাড়ি স্টেজ খালি করে দেওয়ার জন্য। নাচ গান শুরু করার আগে স্টেজটা একটু গুছিয়ে নিতে হবে। মেহেদির কোণের সাথে দেওয়া পিনগুলো স্টেজে পড়ে চড়ে আছে কিনা কে জানে। তিনি বুঝতে পারছে না স্টেজে বসেই কেন মেহেদি দিতে হবে, রুমে বসেও তো দেওয়া যেত। কিন্তু ওর সমস্ত কাজিনদের বায়নায় স্টেজেই নাকি মেহেদি করতে হয়। তিনি ওদের খুশিটা মাটি করতে চায়নি, তাই বেশি তর্ক করেনি। তবে আফিফদের আসার সময় হয়ে গেছে, তাই এসে তাড়া দিচ্ছে তিন্নি। এর মাঝে তিথি খেয়াল করলো তিন্নি হাতে মেহেদি দেয়নি। ও তিন্নিকে বলল, তুই হাতে মেহেন্দি দিবি না? না। কেন? সবাই তো দিচ্ছে। তোর বোনের বিয়ে আর তুই দিবি না? মেহেদি দিয়ে 2-3 ঘন্টা বসে থাকার তো কোনো মানেই হয় না, কত কাজ আছে জানিস। তিথি কিছু বলার আগেই পাশ থেকে ওদের এক কাজিন বলল, এই মেহেদিগুলোয় 5 মিনিটেই রং হয়ে যায়, 2 ঘন্টা লাগবে না। আপার জন্য তো আমি কেমিক্যাল মেহেদি আনাইনি। তিথি আপার হাতে অর্গানিকটাই দেওয়া হয়েছে, আমরা কেমিক্যালটা দিয়েছি। 2-3 ঘন্টা মেহেদি রাখার সময় নাই তো, তাই। আসো আপা, তোমাকেও দিয়ে দেই। দরকার নেই, আমার কাছে 5 মিনিট সময়ও নেই। তোরা জলদি স্টেজ খালি কর, আফিফ ভাইয়ারা চলে আসবে এক্ষুনি। আপাকে নিয়ে ওই চেয়ারে বসা। স্টেজের সামনে সবার বসার ব্যবস্থা করা হয়েছে। একেবারে মাঝখানে বর আর কনের জন্য বরাদ্দ স্পেশাল চেয়ার। সেখানে তিথিকে বসাতে বলল তিন্নি। সবাই নেমে গেল, স্টেজটা ঠিকঠাক করে দিয়েও চলে যাচ্ছিল। আপাতত ওর আর কোনো কাজ নেই, এখন একটু ঘুমিয়ে নেওয়া যায়। এমনিতেও এ কদিন ঠিকঠাক মতো ঘুমাতে পারেনি, সারাক্ষণ বিভিন্ন কাজে ব্যস্ত ছিল। আর রাতে একটু ঘুমাবে, কিন্তু ওর রুমে থাকা কাজিনদের ফিসফিসিয়ে কথা বলার কারণে তাও প্রায় অসম্ভব ছিল। এমনিতেও একা ঘুমানোর অভ্যাস ওর, তাই এখন সুযোগ পেয়ে নিজের রুমের দিকেই যাচ্ছিল ও। আবির তখন রেডি হয়ে বের হচ্ছিল। তিন্নিকে দেখে এগিয়ে এসে বলল, রেডি হতে যাচ্ছ? তিন্নি কোনো উত্তর দিল না। আবিদ আবারও বলল, তুমি কিন্তু আমার সাথে ম্যাচিং করে শাড়ি পরবে। তোমার সবুজ রঙের শাড়ি আছে? তিন্নি এবারও কোনো উত্তর দিল না। আবিদ বলেই যাচ্ছে, তোমার সবুজ শাড়ি না থাকলে বলো, আমি না হয় পাঞ্জাবি চেঞ্জ করব। কিন্তু দুজনে ম্যাচিং করে ড্রেস পরতেই হবে। আমরা কাপল না, ছবি এবং ভিডিওতে যেন ভালোভাবে বোঝা যায়। এরকম আরো নানান কথা বলছিল আবিদ। তিন্নির হুঁট করে খুব ক্লান্ত লাগছে। আবার আবিদকে কড়া করে কিছু কথাও শোনাতে ইচ্ছে করছে। লোকটা বেশি বাড়াবাড়ি করছে। আবিদ বলছে, আমি শুনেছি তুমি খুব ভালো গান গাইতে পারো। আমি বলিনি কখনো, কিন্তু আমার গানের গলাও মাশাআল্লাহ। আমরা আজকে সর্বতমঙ্গল রাতে গাইব।
ভাইরাল গান। আমি তো শেষের লাইনটাও বদলে দিয়েছি। তুমি হও যমুনা তিন্নি, আমি দুই বামরি। ভালো হয়েছে না? এবার আর চুপ থাকতে পারলো না তিন্নি, কড়া গলায় সে আবিদকে বলল, আপনি ডুবে মরলেই আমার শান্তি। সামনে নদী আছে তো, যান না, ডুবে মরেন। আমাকে একটু উদ্ধার করেন। আমি সত্যি আর নিতে পারতেছি না আপনাকে। আর কিভাবে বোঝালে বুঝবেন আপনি? আমার আপনার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আপনি মরুন বাঁচুন, আমার কোনো কিছু ম্যাটার করে না আমার জন্য। সো প্লিজ এসব ফাজলামো আমার সাথে করতে আসবেন না আর। কথাগুলো বলে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না তিন্নি, সোজা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। অনেকক্ষণ এপাশ ওপাশ করেও ঘুম এলো না তিন্নির। বাইরে থেকে গান বাজনার আওয়াজ আসছে, তবে তিন্নির সেদিকে খেয়াল নেই। ও ভাবছে অন্য কথা। আবিদকে এভাবে সরাসরি মরে যাওয়ার কথা বলা উচিত হয়নি, কড়াভাবে অন্য কিছু শুনিয়ে দেওয়া যেত। মরার কথাটা একটু বেশিই হয়ে গেছে, কারণ মৃত্যু কামনা করাটা তো ওর স্বভাব নয়। এই আবিদ সামনে এলেও কেমন যেন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আর তাই রাগটা একটু বেশিই দেখিয়ে ফেলে। তাই বলে মরে যেতে বলা অবশ্য ঠিকই করেছে। ও বললেই যে কেউ মরে যাবে এমনটা তো নয়। আচ্ছা, আবিদকে নিয়ে কি তিন্নির সিরিয়াসলি ভাবা উচিত, নাকি ওকে এভাবে এড়িয়ে চলা উচিত? এই ভাবনাটা উদয় হতেই মন এবং মস্তিষ্কের এক অদ্ভুত যুদ্ধ শুরু হলো। কিছুক্ষণ তা চলার পর নিজেই নিজেকে ধমক লাগালো তিন্নি। এসব কি ভাবছে ও? আজব। হুট করেই ওর মনে হলো অনেকদিন ও মন খুলে কারো সাথে কথা বলে না। অবশ্য বাবার মৃত্যুর পর মন খুলে কথা বলার মানুষ আর কোথায়? তবুও আগে মাঝে মধ্যে নিজের সাথে কত আলাপ করেছে, আর এখন সেটাও বন্ধ। নিজের মধ্যেই দুটো সত্তা যা একে অপরের বিরুদ্ধে, তাই আর আলাপ হয় না। যা হয় তা তর্ক এবং ঝগড়া। এসব চিন্তা ভাবনাকে দূরে সরাতেই বোধহয় ও বিছানা ছেড়ে উঠল। তারপর আলমারি খুলে ইফতেখারের মায়ের দেওয়া ব্যাগগুলো বের করে খাটের তলা থেকে টেনে একটা ট্রাঙ্ক বের করলো। ট্রাঙ্কটি তালা বন্ধ। নিজের চাবিগুচ্ছ থেকে অপেক্ষাকৃত ছোট এবং বেশ পুরনো একটা চাবি দিয়ে তালাটি খুলল। কিছু পুরনো কাগজপত্র, একটা কাপড়ের হাতে বানানো পুতুল, একটি লাল টুকটুকে শাড়ি, পুরনো কিছু ছবি, একটা ছোট্ট টেপ রেকর্ডার, একজোড়া রূপার নূপুর, একটি টাকা ভর্তি মাটির ব্যাংক, আর তৌহিদ সাহেব আর তিন্নির একটা বড় বাঁধানো ছবি। ছবিতে 13 বছরের তিন্নি লাল টুকটুকে শাড়িটি পরে হাঁটু মুড়ে মেঝেতে বসে পিছনে বসা তৌহিদ সাহেবের দিকে বাঁকাভাবে তাকিয়ে খিলখিল করে হাসছে। আর তৌহিদ সাহেব একটা মোড়ায় বসে তিন্নির চুলে বেনুনি করছেন, তার মুখেও হাসি। দিনটি তিন্নির এখনো খুব ভালোভাবে মনে আছে। জেলা পর্যায়ে তিন্নি গানের জন্য সিলেক্ট হয়েছে। ওর স্কুলের হয়েও ও গাইবে। গানের ম্যাডাম বললেন শাড়ি পরতে, কিন্তু তিন্নির তো কোনো শাড়ি নেই। মায়ের শাড়িও পরা সম্ভব না, শাড়িগুলো সব আলমারিতে তালাবন্ধ। সানভি তখন 8 মাসের পেটে, তাই শায়লা গেছেন বাবার বাড়ি, সাথে গেছে তিথি। আলমারির চাবিও তার কাছে। বাড়িতে তখন মেয়ে মানুষ বলতে একমাত্র ও আর ওর দাদি। দাদির শাড়িগুলো সব হালকা রঙের, তাই ওগুলো পরার কোনো প্রশ্নই ওঠে না। এমত অবস্থায় মুখ ভার করে বসে থাকা ছাড়া তো আর কিছুই করার নেই তিন্নির। এ সময় হুট করে তৌহিদ সাহেব এলেন বাড়িতে। তিনি ছুটি পেলে সাধারণত শ্বশুর বাড়িতে স্ত্রীকে দেখতে যান, কিন্তু এবার বাড়িতে এসেছেন। এসেই মায়ের কাছে তিন্নির শাড়ি বিড়ম্বনার কথা শুনে সাথে সাথে বাজারে চলে গেলেন তিনি। বেশ কিছুক্ষণ পরে লাল টুকটুকে শাড়ি নিয়ে ফেরত এলেন। শাড়ি পেয়ে তিন্নি সে কি খুশি। সেদিন বিকেলে রৌনক হাজির তার নতুন ক্যামেরা নিয়ে। পরদিন সকালে শাড়ি পরা নিয়ে বাড়িতে এক হুলস্থল কাণ্ড। শায়লা তিথি কেউই বাড়িতে নেই। এখন তিন্নিকে শাড়ি পরাবে কে? চুলটাই বা বেঁধে দিবে কে? সকালে দাদির বাতের ব্যথা বেশি হয়, তাই তিনি ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে থাকেন। তবে সেদিন তিনি চলে এলেন তিন্নিকে শাড়ি পরাতে। কিন্তু বহু বছর কুচি ছাড়া শাড়ি পরার ফলে কুচি দিয়ে কিভাবে শাড়ি পরতে হয় তা তিনি ভুলে গেছেন। অগত্যা কিছুক্ষণ শাড়ি নিয়ে যুদ্ধ করার পর তিন্নি হাল ছেড়ে দিয়ে বলল যে সে গান গাইতে যাবে না। এবার তৌহিদ সাহেব এগিয়ে এলেন। স্ত্রীকে তিনি বহুবার শাড়ি পরতে দেখেছেন। তিনি তিন্নিকে নরম কণ্ঠে বললেন, চলো মা, আমরা একসাথে আরেকবার চেষ্টা করে দেখি। এরপর দুজনে মিলে অনেকক্ষণ চেষ্টা করে শেষমেশ শাড়ি পরতে সক্ষম হয়। তবে সেটা পুরোপুরি নিখুঁত হয়নি। কুচিগুলো ছোট বড় হয়ে গিয়েছিল, আঁচলের ভাঁজগুলো ঠিকঠাক হয়নি, কিন্তু তবুও তিন্নি খুশি ছিল। ওর বাবা ওকে শাড়ি পরিয়ে দিয়েছিল। অতিরিক্ত খুশিতে ও এটাই বলেছিল যে ওর বিয়ের দিনও যেন তৌহিদ সাহেবই ওকে শাড়ি পরিয়ে দেয়। তৌহিদ সাহেব হাসতে হাসতে বলেছিলেন, তাহলে তো এখন থেকেই শাড়ি পরানোর ক্লাস শুরু করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি শিখবো ভালোভাবে শাড়ি পরানো। এখন তুমি জলদি করে চুল বেঁধে ফেলো, বেরোতে হবে তো। নাহলে এসো, চুলটাও আমি বেঁধে দিই।
তিন্নি হাসি মুখে চিরুনি হাতে বাবার সামনে গিয়ে বসেছিল। তখন রৌনক ওই ছবিটা তুলেছিল। ট্রাঙ্কের বাকি জিনিসগুলোর সাথেও তিন্নির অনেক স্মৃতি জড়িয়ে আছে। তিন্নি যখন গানে জেলা পর্যায়ে ফার্স্ট হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে কোনো প্রেস না পেয়ে মন খারাপ করে ফিরে এলো, তৌহিদ সাহেব তখন উঠে পড়ে লাগলেন তিন্নিকে ঢাকায় বড় গানের স্কুলে ভর্তি করাবেন বলে। কারণ প্রতিযোগিতায় যারা প্রেস পেয়েছে সবাই ঢাকার ওই গানের স্কুলে গান শেখে। কিন্তু তিন্নিকে এই বিষয়ে কিছু বলার আগে তিন্নি এসে বলল সে আর গান গাইতে চায় না। তৌহিদ সাহেব বুঝতে পেরেছেন কেন তিন্নি এ কথা বলেছে, তাই তিনি তিন্নিকে কিছু বলতে পারেননি। শুধু আহত মনে ছাদে এসে তিন্নির পাশে দোলনায় বসলেন। তিন্নি জানতো বাবা তাকে বোঝাতে আসবে, তাই আগে থেকেই প্রস্তুত ছিল। তাই তৌহিদ সাহেব কিছু বলার আগেই তিন্নি বলেছিল, আমি সত্যি আর গান গাইতে চাই না আব্বা, আমাকে বুঝিয়ে লাভ নেই। তৌহিদ সাহেব মেয়ের মাথায় হাত রেখে বলেছিলেন, আমি বুঝতে পেরেছি মা, তুই কেন আর গান গাইতে চাস না। ঠিক আছে, আমি তোকে কোনো গানের স্কুলে ভর্তি করাবো না, তবুও তুই গান গাওয়া ছাড়িস না। তৌহিদ সাহেবের কথায় তিন্নি মাথা নিচু করে কিছুক্ষণ চুপচাপ বসেছিল। তারপর ধীরে ধীরে বলেছিল, এই প্রথমবার আমি গ্রামের বাইরে কোথাও গান গাইতে গিয়েছি, এই বিষয়টাই আমার জন্য আনন্দের। তাছাড়া এই প্রতিযোগিতায় গিয়ে আমি কিছু অনুভবও করেছি। এই এত এত লোকের মাঝে গান গেয়ে এত প্রশংসা পেয়ে আমি এতটাও খুশি হইনি যতটা না তোমার সাথে গান গাইতে পেরে হই। আমি তাই ঠিক করেছি এখন থেকে আমি আর তুমি লুকিয়ে লুকিয়ে একসাথে গান গাইবো, আর আমি শুধু তোমার জন্য গাইবো। এটা হবে আমাদের একটা সিক্রেট, ভালো হবে না আব্বা? তৌহিদ সাহেব হেসেছিলেন, কিন্তু তা ছিল কান্নার থেকেও করুণ। বাইরে থেকে তাদের উচ্চবিত্ত মনে হয়, কিন্তু এরকম অনেক কিছুই আছে যা তাদের সাধ্যের বাইরে। তবুও ছেলে মেয়েদের তিনি তার এ ধরনের অপারগতা থেকে আড়ালে রাখতে চান, তাই তাদের সকল শখ আহ্লাদ হাসি মুখে পূরণ করেন। কিন্তু তিন্নিরটা পারেন না। তিনি ছোট থেকেই খুব বুদ্ধিমতী। তাছাড়া ছোট থেকেই তিনি তার সাথে ছায়ার মতো আছে, তাই শত চেষ্টা করেও অনেক লুকানো কথা তিনি জানে। এভাবে আস্তে আস্তে তিনি অনেকটা তার মতো চিন্তা করা শুরু করে দিয়েছে। তিনি যেমন সামর্থ্য থাকলেও তার শখের জিনিসগুলো কেনেন না, এই ভেবে যে ছেলে মেয়েদের কোনো শখ এতে পূরণ হবে, তেমনি তিনিও তার পেছনে অপ্রয়োজনীয় টাকা খরচ পছন্দ করে না। এতে তার কষ্ট হয়, তিন্নি তা বোঝে। তাই মাঝে মাঝে নিজেই এটা সেটা আবদার করে, যদিও তা হয় অতি সাধারণ, তবুও তৌহিদ সাহেব তা আনন্দের সাথে কোনো সময় নষ্ট না করে পূরণ করেন। এবারও তিনি তিন্নির কথা মেনে নিলেন এবং পরের বার ছুটিতে বাড়ি আসার সময় একটা বেশ দামি টেপ রেকর্ডার কিনে নিয়ে আসলেন। এরপর প্রায়ই দুজনে একসাথে গান গেয়ে এতে রেকর্ড করা শুরু করলো। কিন্তু তৌহিদ সাহেবের মৃত্যুর পর অন্য অনেক জিনিসের সাথে রেকর্ডারও জমা হলো তিন্নির এই ছোট্ট ট্রাঙ্কে। হঠাৎ বাইরের হইচই এ চিন্তার জগৎ থেকে বেরিয়ে এলো তিন্নি। এ সময় কে যেন ওর দরজায় কড়া নাড়ছে। ও দ্রুত ট্রাঙ্কটি বন্ধ করে যথাস্থানে রেখে দরজা খুলে বেরিয়ে আসতেই জরিবুয়া হড়বড়িয়ে বলল, মহা সর্বনাশ আপা, আবিদ ভাইজান নদীতে পড়ে গেছে। কি আজব বেড়া চেলা হয়ে সাঁতার পারে না, যখন সাঁতারে পারস না নদীর ধারে যাইতে। অনেক কথাই বলেছে জরিবুয়া, তবে তিন্নির মাথায় কিছুই ঢুকছে না। সে শুধু শুনেছে আবিদ নদীতে পড়ে গেছে। বিষয়টি মাথায় আসতেই সে দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো। তাড়াহুড়ো করতে গিয়ে লোহার রেলিংয়ে এক সুচালো অংশে ওর পায়ে লেগে খানিকটা কেটেও গেল, তবে সেদিকে ওর বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। ও প্রাণপণে ছুটেছে। ওর কথায় আবিদের কিছু হয়ে গেলে নদীর পাড়ে পৌঁছাতেই তিন্নির লোকজনের একটা জটলা দেখতে পেল। অজানা আশঙ্কায় ওর হৃদয় কেঁপে উঠল। জটলা ছাড়িয়ে ভেতরে ঢুকতেই দেখলো আবিদ বসে আছে আর ওর পাশে রৌনক, দুজনেই ভেজা। ওদের পাশে আফিফ দাঁড়িয়ে আছে। একটু পরপর সে আবিদকে এটা বলে বকছে যে, সাঁতার জানিস না যখন রাতের বেলায় নদীর পাড়ে আসতে গেলি কেন, কোন সাহসে? এতক্ষণ আবিদ এ কথার কোনো জবাব না দিলেও তিন্নিকে আসতে দেখে বলল, ফোনে কথা বলতে বলতে কখন এখানে চলে এসেছি টের পাইনি, তারপর অন্ধকারে পা পিছলে। এ পর্যায়ে তিন্নি এসে আবিদের হাত ধরে টেনে ওকে নিয়ে যেতে যেতে বলল, এখানে জটলা ভেঙে যে যার কাজে যাও, যা ঘটে গেছে তা নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। তিন্নি আবিদকে ওপরে এনে বাথরুমে ঢুকিয়ে দিল। আবিদ ফ্রেশ হয়ে বেরিয়ে এলে ওরা মুখোমুখি বসলো। তিন্নির হাতে 2 কাপ কফি। একটি কাপ আবিদের দিকে বাড়িয়ে দিতে দিতে তিন্নি খুব ঠান্ডা গলায় আবিদকে বলল, জীবনটাকে খেলা মনে করেন তাই না? তুমি ভুল বুঝেছো, আমি সত্যি বুঝতে পারিনি ওভাবে পানিতে পড়ে যাব। আসলে আপনাকে এই কয়দিন কাছ থেকে দেখে একটা কথাই আমার মাথায় এসেছে, সেটা হচ্ছে আপনি একদমই সিরিয়াস নন, সবকিছু আপনার কাছে মজা। তোমাকে নিয়ে আমি সিরিয়াস দিইনি,
প্রচুর সিরিয়াস, এতটা সিরিয়াস অন্য কিছু নিয়ে কোনোদিন হয়নি, বিশ্বাস করো। তিন্নি কোনো কথা বলল না। ঠোঁটের কোণে এক টুকরো তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। কাপের বাকিটুকু শেষ করে তিন্নি কথা শুরু করলো। আমার জীবনে প্রেম ভালোবাসা এইসবের কোনো অস্তিত্ব নেই, আর বিয়ে সাথী এইসব বিষয়টাকেও দূরেই রাখতে চাই আমি। আমার এই ধারণা কোনোদিনও বদলাবে না। ইফতেখার ভাই আপনার থেকে সব দিক দিয়ে ভালো ছিল, কিন্তু সে আমার মন জয় করতে পারেনি। এর মানে এই নয় যে আমি অহংকার করছি, কিন্তু আমার মন পরিবর্তন আসলেই সম্ভব না, বিশেষ করে আপনার দ্বারা। আর তাছাড়া আমার মনে হয় না আপনি আমাকে ভালোবাসেন। এটা নিছক আপনার ভালো লাগা। আমার বোনের দেবর না হলে আমি আপনার পাগলামোগুলোকে এভাবে সহ্য করতাম না। ইফতেখার ভাইয়ের সাথে আমার 4 বছরেরও বেশি সময় ধরে পরিচয়। সে আমাকে ভালোবেসেছে, কিন্তু কখনো তার ভালোবাসাকে আমার চলার পথে বাধা হয়ে দাঁড়াতে দেয়নি। আমার থেকে কোনোদিন কিছু আশাও করেনি। আমার কাছে ভালোবাসার মানেটা অনেকটা এইরকমই, কিন্তু আপনি যেটাকে ভালোবাসা বলছেন সেটাকে আমার কাছে বোঝা মনে হয়। পায়ের বেরিয়েও বলতে পারেন। আপনি আশেপাশে থাকলে না আমি নিঃশ্বাস নিতে পারি না। অদ্ভুত একটা অস্বস্তি কাজ করে আমার। আপনাকে আমি কিভাবে বললে বুঝবে না আমার আর আপনার ভেতর কিচ্ছু হওয়া সম্ভব না। তিন্নির কথায় কিছুক্ষণ চুপ করে থাকলো আবিদ। এরপর ধীরে ধীরে বলল, তুমি কি অন্য কাউকে ভালোবাসো? না। যদি কখনো তোমার মন পরিবর্তন হয়, অর্থাৎ বিয়ে করতে হয়, তাহলে তুমি কি আমার কথা ভাববে না? যদি কোনোদিন আমার মন পরিবর্তন হয় আর কাউকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিতে হয়, তাহলে সেটা আপনি নন, এই বিষয়ে আমি নিশ্চিত। তাহলে কে জানতে পারি? না। সে কি এই মুহূর্তে এই বাড়িতেই আছে? বলতে পারেন। আবিদ কিছুক্ষণ স্তব্ধ হয়ে তিন্নির দিকে তাকিয়ে থাকলো। ওর গভীর চোখ মিথ্যে বলছে না। তাহলে সত্যিই ও ব্যর্থ হয়েছে। তিন্নি সত্যিই সাধারণ মেয়েদের মতো নয়। ওকে হয়তো ওর সময় দেওয়া উচিত ছিল, কিন্তু সময় দিলেও কি লাভ হতো? তিন্নি তো অন্য কাউকে ভালোবাসে। তিন্নি আর কথা বাড়াতে চাইল না, চুপচাপ সেখান থেকে উঠে ছাদে চলে এলো। তিন্নি মিথ্যে বলেনি। ও এসব সম্পর্কে কখনোই জড়াতে চায় না, কিন্তু যদি একজন মানুষ ওকে বিয়ে করতে চায়, ও কখনোই বারণ করবে না। মানুষটিকে সে ভালোবাসে, তবে সে ভালোবাসা কখনো প্রেমিকার ভালোবাসা নয়। তিথি আর আফিফের বিবাহ সম্পন্ন হয়েছে বেশ কিছুক্ষণ আগে। এই মুহূর্তে বিদায়ের প্রস্তুতি চলছে। তিথি আর শায়লা একে অপরকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে। পাশে আফিফ বোকার মতো বসে আছে। এই পরিস্থিতিতে বরদের কি করা উচিত সেটাই ও ভেবে পাচ্ছে না। বাইরে থেকে সবাই তাড়া দিচ্ছে। রৌনক তিথির জিনিসপত্র সব গাড়িতে তুলে দিয়ে এসে তিথি আর শায়লার উদ্দেশ্যে বলল, মামি, তিথি, তোমরা কি করছো বলো তো? ঢাকা পৌঁছাতে হবে, রাত করলে তো সমস্যা। তিথি, তুই তো একেবারে চলে যাচ্ছিস না? তিথি কান্নাজড়িত কণ্ঠেই বলল, তুমি আমাকে তাড়াতে পারলেই বাঁচো, তাই না? তুমি কি বুঝবে মেয়েদের এই সময়ের অনুভূতি? এমন সময় কোথা থেকে তিন্নি এসে বলল, তুই যদি এতই বুঝিস তাহলে বিয়ের জন্য পাগল হয়েছিলি কেন? হ্যাঁ, এসব ঢং এখন বাদ দে আপা। তো শাশুড়ি বারবার তাড়া দিচ্ছে, তাদের মাঝরাত পর্যন্ত জাগিয়ে রাখতে চাস তুই? ঢাকায় তো আবার দেখা হচ্ছেই আমাদের। আমার তুমি একটু বুঝো না, ও ছাড়ো ওকে। তিন্নির কথায় কাজ হলো। তিথি এবং শায়লা দুজনেই একটু শান্ত হলো। তিথি বলল, তুই যাবার সময় আমার সাথে এমন পাষাণের মতন আচরণ করবি? এখন তোর সাথে নাটক করার সময় নেই আমার। তোর বিয়ের 1000টা কাজ, সব তো আমাকেই দেখতে হচ্ছে। রনক ভাই, তুমি একটু উপরে যাও তো, আমি একটু পরে আসছি, কাজ আছে। রৌনক কোনো কথা না বলে চুপচাপ ওপরে চলে গেল। নিচে ওর আর কোনো কাজ নেই। এরকম আবেগী দৃশ্যে বেশিক্ষণ থাকলে নিজেকে সামলানোটা বোধহয় কঠিন হবে। রৌনক চলে যেতেই তিন্নি আফিফকে বলল, আফিফ ভাই, আমার আপা কিন্তু বরাবরই সবার ভালোবাসা পেয়ে বড় হয়েছে, শুধু পরিবারের ভেতরে না, বাইরেও। আপাকে কত ছেলে এখনো ভালোবাসে, সেটা বোধহয় ও নিজেও জানে না, কিন্তু সে আপনাকে বেছে নিয়েছে। আপনিও আপাকেই বেছে নিয়েছেন। আশা করি আপনাদের সিদ্ধান্তটা সঠিক হবে। আপাকে ভালো রাখবেন প্লিজ, কখনো কোনো কষ্ট দিবেন না। এই জাতীয় কথা আমি বলবো না, কারণ আমি জানি আপনি তাই এমনিতেও করবেন। আর আপার ব্যাপারে কোনো কমপ্লেইন করার সুযোগ আপনি বা আপনার পরিবার পাবেন না, এই ব্যাপারে আমি নিশ্চিত। আমাদের তরফ থেকে কোনো ভুল ত্রুটি হলে আমি ক্ষমা চাইছি। আমি আর এখানে থাকতে পারছি না। আপনারা আল্লাহর নাম নিয়ে সাবধানে যাবেন। তিন্নি আর দাঁড়ালো না। ও এখন একজনকে এড়িয়ে চলতে চায়। এই শেষ মুহূর্তে তাকে কিছুতেই দেখা দেওয়া চলবে না। এরপর আর কখনোই যাতে তার সাথে দেখা না হয় সে ব্যবস্থাও করবে। আফিফ আর তিথিকে গাড়িতে তুলে দিয়ে আবিদ সেখান থেকে সরে এলো। যাবার আগে একবারও তিন্নির সাথে দেখা করতে চায়। তিন্নিকে আশেপাশে দেখতে না পেয়ে সে ইমতিয়াজকে তিন্নির কথা জিজ্ঞেস করলো। ইমতিয়াজ জানালো তিন্নি ছাদে আছে।
আবিদ এক মুহূর্ত দেরি না করে ছাদের দিকে হাঁটা শুরু করলো। ছাদের দরজায় পৌঁছেও থমকে গেল। তিন্নি রৌনককে জড়িয়ে ধরে আছে এবং বলছে, তুমি কি আমাকে বিয়ে করবে রৌনক ভাই? আবিদ আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। ও রৌনকের উত্তর জানতে চায় না। তিন্নি কি তবে সত্যিই ওকে ভালোবাসেনি? ওর ধারণা কি সত্যিই ভুল ছিল? তিন্নি ছাদে এসে রৌনকের পাশে দাঁড়ালো। রৌনক তিন্নির দিকে একবার তাকিয়ে আবারও সামনের দিকে তাকালো। তারপর বলল, কি কাজ জলদি বল। কোনো কাজ তো নেই। রৌনক অবাক হলো না। ও ধারণা করেছিল তিন্নি কিছু একটা আন্দাজ করেছে। এখন কি তিন্নি ওকে জেরা করবে, নাকি ওরই কিছু বলা উচিত? এ ভাবনা আসতেই তিন্নি কিছু বলার আগে রৌনক বলল, আমি অস্ট্রেলিয়া চলে যাচ্ছি তিন্নি। তিন্নি করুণ চোখে তাকালো রৌনকের দিকে। তারপর বলল, তুমি কি আমাকে একটু জড়িয়ে ধরবা রৌনক ভাই? রৌনক মুচকি হেসে হাত বাড়িয়ে দিল। তিন্নি রৌনককে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। রৌনকের চোখও শুকনো নেই। রৌনককে জড়িয়ে ধরা অবস্থায় তিন্নি আবিদকে দেখল দরজায় দাঁড়িয়ে থাকতে। ও রৌনককে বলল, তুমি কি আমাকে বিয়ে করবে রৌনক ভাই? তিন্নি দেখলো আবিদ কথাটা শুনেই সেখান থেকে চলে গেছে। রৌনক তিন্নিকে ছেড়ে দিল। ওর দিকে তাকিয়ে বলল, আমাকে করুণা করছিস তিন্নি? তিন্নি একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর রৌনককে নিয়ে বসলো এবং বলল, আব্বা মারা যাওয়ার পর প্রতিটা সময় তোমাকে পাশে পাওয়ার কথা, সেই তুমি 5 মাস পর থেকে হঠাৎ আমাদের বাড়িতে আসা বন্ধ করে দিলে। বিষয়টা অদ্ভুত না? সবাই অনেক কিছু মনে মনে ধারণা করে, কিন্তু আসল ঘটনা তো কেউ ধারণায়ও আনতে পারেনি। কি করে একা একা এসব সহ্য করেছো? সারা জীবন এই অনুভূতি লুকিয়ে রাখা কি সম্ভব? তুই কবে থেকে জানিস? আপার জন্মদিনের দিন আপার প্রিয় রজনীগন্ধা স্টিক নিয়ে তুমি আপার কলেজের গেট দিয়ে ঢুকে 5 মিনিটের মাথায় বেরিয়ে এলে, আর বেরিয়ে এসে আবর্জনা স্তূপে সেই স্টিকগুলো ছুঁড়ে ফেলে দিলে। ফেলে দেওয়ার সময় তোমার চোখে মুখে রাগ না নয়, আমি না পাওয়ার কষ্ট দেখেছিলাম রৌনক ভাই। তুইও সেদিন ওখানে ছিলি? আনলাকিলি আপার কলেজের রোডেই আমার এক ছাত্রের বাসা ছিল। সেদিন আপার জন্মদিন ছিল, তাই ভেবেছিলাম আপার সাথে দেখা করে যাই। ওই দিন আফিফ ও তিথিকে রজনীগন্ধার স্টিক দিয়ে প্রপোজ করেছিল। তিথির হাতে রজনীগন্ধার স্টিক আর মুখে আনন্দের হাসি এখন আমি ভুলতে পারি না, জানিস? কষ্ট শুধু এখানেই, সে আনন্দ আমার জন্য ছিল না। আমি সেদিন আপাকে আটকাতে চেয়েছিলাম, কিন্তু আফিফ ভাইয়ের মধ্যে কোনো কমতি ছিল না। আর বোনের খুশির জন্য আমাকে স্বার্থপর হতে হয়েছে। এখন যদি তুমি চলে যাও, সারা জীবন আত্ম অনুশোচনায় ভুগতে হবে আমাকে। তোমার জীবনটা সাজানোর একটা সুযোগ দেবে আমায়। আমি কথা দিচ্ছি, অসুখী হবে না তুমি। আমি হয়তো হব না, কিন্তু তুই? আমি হব না। বোকার মতো কথা বলিস না তিন্নি। ভালোবাসার কষ্টটা কতটা ভয়ানক আমার থেকে ভালো কেউ জানে না। তোর একটা ভুল সিদ্ধান্তের কারণে আবিদ এবং তুই দুজনেই কষ্ট পাবি। জানিস কতবার মরে যেতে ইচ্ছা করেছে আমার। আজ আপনজন ছেড়ে বাইরে পর্যন্ত চলে যাচ্ছি, তা কি এমনি এমনি? কেন যাচ্ছ? দেশে থেকে কি নিজের জীবন গুছিয়ে নেওয়া যায় না? না, এখানে থাকলে কারণে অকারণে তিথির সাথে দেখা হবে, আর তখন তিথি একাও থাকবে না, আফিফ থাকবে ওর সাথে। আমি চাই না ঈর্ষায় ওর জন্য কোনো বদ্ধ আসুক আমার মন থেকে। আর ভয় পাস না, নিজের জীবনটাকে যাতে গুছিয়ে নিতে পারি এই জন্যই যাচ্ছি। এরপর যেদিন ফিরে আসবো তিথিকে মামাতো বোন ছাড়া অন্য কিছু মনে করব না, ইনশাল্লাহ। তিন্নি কিছু বলতে পারল না। রৌনককে সে প্রচুর শ্রদ্ধা করে, ভালোবাসে। তার জন্য কিছু করার ইচ্ছে তিন্নির অনেক দিনের। এজন্যই কখনো বিয়ে করতে না চাইলেও রৌনককেও এ কথাটা বলেছে। রৌনক হ্যাঁ বললে ও সত্যিই তাকে বিয়ে করত। তিন্নিকে কথা বলতে না দেখে রৌনক আবার বলল, আমি একটু পরেই চলে যাব। যাওয়ার আগে তোর সাথে দেখা হতেও পারে, নাও পারে, তবে কথা বলার সুযোগ কম। আজ কিছু কথা আমি তোকে বলে যাই। মামা যেদিন মারা যায় সেদিন তুই কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পরে মামা বারবার একটা কথাই বলেছিলেন। বলতে গেলে তার শেষ কথাই এটা ছিল যে তোর সব থেকে বড় দায়িত্ব হচ্ছে নিজের ইচ্ছার প্রতি অবহেলা না করা। বেঁচে থাকতে তোর জন্য কিছুই করতে পারলাম না, আমি মরে যাওয়ার পর আমার হয়ে নিজের জন্য কিছু করিস। মামা কথাগুলো কেন বলেছিলেন আমি এখন বুঝতে পারছি। আরও আগে আমার কথাগুলো তোকে বলা উচিত ছিল, এখনও দেরি হয়ে যায়নি। আবিদকে এই কয়দিন দেখে বুঝেছি সে তোকে পাগলের মতো ভালোবাসে। শুধু সে না, তুইও। আর মামির মুখে আবিদের পরিবার সম্পর্কে যা শুনেছি, তাতে বিয়ের পর তুই যদি সানভি এবং মামির দায়িত্ব নিতে চাস তারা আপত্তি করবে না। আমার ভয় করে রৌনক ভাই, ভালোবাসা মানুষকে স্বার্থপর বানিয়ে দেয়। তোর কি আমাকে স্বার্থপর মনে হয় তিন্নি? ভালোবাসা কখনোই কাউকে স্বার্থপর বানায় না। আর যদি কেউ স্বার্থপর হয়েই যায় তাহলে বুঝবি
সে ভালোবাসতেই জানে না। তোর ভয়ের কারণটা আমি বুঝতে পারছি, কিন্তু কখনো কি মামির দিকটি ভেবে দেখেছিস? তুই বলিস মানুষের পরনির্ভরশীল হওয়া উচিত না, কিন্তু তুই কি তাকে নির্ভরশীল বানিয়ে ফেলিসনি? তাতে ক্ষতি কি? আমি তো তাদের ছেড়ে যাব না। আর এটা ভেবে তারা খুশি, তাই তো? মামিকে কোনোদিন প্রশ্ন করেছিস সে তোর উপর সবকিছু চাপিয়ে দিয়ে কি অনুভব করে? তোর সিদ্ধান্তকে তারা সম্মান করে, তোর উপর দায়িত্ব দিয়ে তারা নিশ্চিন্ত। কিন্তু তার মানে এই না যে তোকে এভাবে দেখে তারা খুশি। স্যাক্রিফাইস করতে পারাটা আসলেই মহৎ গুণ, তবে সবসময় সব জায়গায় সেটা করার দরকার হয় না। আজকে তুই আমার জন্য একটা স্যাক্রিফাইস করতে চাইলেই ভেবে দেখতো সেটা কি আদৌ আমার প্রয়োজন কিনা। তুই ভাবিস তোর এই ত্যাগ মানুষকে খুশি করে, ভালো রাখে, কিন্তু তোকে যারা ভালোবাসে তারা কখনোই চায় না তাদের জন্য তুই নিজের খুশি জলাঞ্জলি দিস। আমরা মানুষ, এই পৃথিবীতে একা বেঁচে থাকা আমাদের পক্ষে সম্ভব নয়, প্রয়োজনও নেই। তাহলে তুমি কেন একা বাঁচতে চাচ্ছ? রৌনক মুচকি হাসল এবং বলল, আমি একা বাঁচতে চাচ্ছি না, নিজেকে একটু সময় দিতে চাচ্ছি। এতদিন এই একতরফা ভালোবাসা আমাকে আমার থেকে দূরে নিয়ে এসেছিল, এখন সে আমিকে আমার কাছে আনতে চাইছি। আর মনে একজনের জন্য অনুভূতি নিয়ে অন্য আরেকজনকে আপন করা যায় না, তাহলে সেই মানুষটির সাথে সাথে নিজেকেও ঠকানো হয়ে যায়। তুমি কি আজকে আমাকে কিছু কথা দেবে রৌনক ভাই? কি কথা? অস্ট্রেলিয়া গিয়ে আমার সাথে যোগাযোগ বন্ধ করবে না? আপাকে পুরোপুরি ভুলতে পেরেছো কিনা সেটাও আমাকে সবার আগে জানাবে। আর আপাকে ভোলার সাথে সাথেই তুমি নিজের জীবন নতুন করে গোছাতে শুরু করবে। আচ্ছা দেব, তবে তোকেও আমাকে একটা কথা দিতে হবে। কি? তুইও আর শুধু অন্যের জন্য বাঁচবি না, নিজেকে নিয়েই ভাববি। বিশেষ করে আবিদকে নিয়ে ভালোভাবে চিন্তা করবি। আমি চাই না ওর জীবনটা আমার মতো যন্ত্রণাদায়ক হোক। তিন্নি কোনো উত্তর দিল না। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। রৌনক তাকে আটকালো না। তিন্নির সাথে কথা বলে ওকে বুঝিয়ে নিজের কষ্টটা অনেকাংশে কমে গেছে। এখন তিথিকে ভোলা বোধহয় এতটাও কঠিন হবে না। তিন্নিদের বাড়ি থেকে বেরিয়ে পুরো রাস্তা কারোর সাথে একটা কথাও বলেনি আবিদ। বাড়িতে ফিরেও কাউকে কিছু না বলে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে সে। সবাই তখন নতুন বিবাহিত দম্পতি নিয়ে ব্যস্ত। আবিদের দিকে কারোরই খেয়াল হলো না। পরের দিন অনেক সকাল হয়ে গেলেও আবিদের দেখা পাওয়া গেল না। তিথিদের বাড়িতে কি কি হয়েছে এসব নিয়ে সবাই যখন গল্পে ব্যস্ত, ঠিক তখনই শিরিনের আবিদের কথা মনে হলো। এসব নিয়ে সব থেকে বেশি হইচই তার করার কথা, কিন্তু এসেছে পর থেকে একেবারের জন্য তো আবিদকে দেখেননি তিনি। বিষয়টা তিথিরও খেয়াল হলো। গল্পের আসর থেকে সেই প্রথম উঠে দাঁড়ালো, তারপর শাশুড়ির কাছে এসে ফিসফিস করে বলল, আবিদকে দেখছেন মা? আমিও তো ওর কথাই ভাবছি। বিয়ে বাড়ির ক্লান্তি বোধহয় এখনো কাটাতে পারিনি, এখনো ঘুমোচ্ছে। কথাটা বলে শিরিন নিজেই বোধহয় আশ্বস্ত হতে চাইলেন, কিন্তু তিথি বলল, কাল রাতেও তো ওকে দেখিনি মা, সবাই ক্লান্ত ছিল, কিন্তু তাও আমাদের নিয়ে কত হইচই করলো। ও কি ঠিক আছে? অসুস্থ হয়ে পড়নি তো আবার? শিরিন আর অপেক্ষা করলেন না, আবিদের রুমের দিকে রওনা হলেন। তিথি ও শাশুড়ির পেছনে চলতে লাগলো। তারা দুজনেই যখন আবিদের রুমে পৌঁছালো তখন আবিদের রুমের শোচনীয় অবস্থা। পুরো রুম লন্ডভন্ড, তার মাঝে বিছানায় হেলান দিয়ে ফ্লোরের মধ্যে বসে আছে আবিদ। শিরিন সাথে সাথে ওর সামনে গিয়ে বসলো। আবিদের চোখ লাল হয়ে ফুলে আছে। মাকে সামনে পেয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো ও। তিথি কিছুই বুঝতে পারছে না, হুট করে কি হলো আবিদের। আজ বহু বছর পর মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে তিন্নি। ছোট মেয়ের মাথায় পরম যত্নে হাত বুলিয়ে দিচ্ছে শায়লা। সেই অবস্থায় তিন্নি মাকে প্রশ্ন করলো, আচ্ছা আম্মা, আমার উপর সব ছেড়ে দিয়ে তুমি কি সুখী? প্রশ্ন শুনে শায়লা হাত বোলানো বন্ধ করে কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর আবারও হাত বোলাতে বোলাতে বললেন, নিশ্চিন্তে আছি, তবে সুখী না। এটা কেমন কথা? অপরাধ বোধে ভুগি। আমার অপারগতা তোর জীবনের কাল। যে বয়সে তোর মতো মেয়েরা রঙিন স্বপ্নের দুনিয়ায় মগ্ন থাকে, সেই বয়সে তুই আমাদের জন্য তোর দুনিয়াকে সাদা কালো বানিয়েছিস। এটা ভেবে প্রতিনিয়তই আমি কষ্ট পাই। তোর আব্বাও এমনই কষ্ট পেয়েছেন। বলতেন মেয়েটার জন্য কোনোদিনও কিছু করতে পারলাম না শায়লা। ও কি মুখ ফুটে আমার কাছে কিছুই চাইবে না? আমার কাছে না হয় না চাইলো, কিন্তু নিজেও তো নিজের ইচ্ছের দাম দেয় না। তোর বাবার কথাগুলো তখন নিছক খেয়ালিপনা মনে হতো। ছেলে মেয়েদের জন্য যে জীবন পর্যন্ত দিয়ে দিবে, সে তাতেও অভিযোগ করবে কিছুই করতে পারিনি। কিন্তু তোর আব্বার মৃত্যুর পর হাড়ে হাড়ে টের পেয়েছি সে এক চুলো বাড়িয়ে বলে নাই।
তোকে একটা অনুরোধ করবো মা? কি? আমি খুবই অসহায় একজন নারী, তোর জন্য কিছু করার সাধ্য আমার নেই, তাই আমি তোকে দায়িত্ব দিচ্ছি, নিজের জন্য কিছু একটা কর। তিনি কোনো উত্তর দিল না, চুপচাপ মায়ের কোল থেকে উঠে নিজের রুমে চলে গেল। শায়লা তেমনই বসে রইলেন। মেয়েকে কি তিনি রাগিয়ে দিয়েছেন? একটু আগে শায়লা, সানভি আর জরিবুকে তিথির বউ ভাতের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়ে নিজের রুমে এলো তিন্নি। ফোন উঠিয়ে রৌনককে প্রথমে একটা মেসেজ পাঠালো সে। তারপর ইমতিয়াজকে 1 ঘন্টার মধ্যে গাড়ি নিয়ে বাসার সামনে আসতে বলে বাড়ি থেকে আনা বাক্সটি খুলল সে। বাবার দেয়া লাল শাড়ি আর ইফতিখারের মায়ের দেয়া গহনা থেকে বেছে বেছে হালকা গহনাগুলো বের করলো তিন্নি। তারপর সেগুলো পরে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে বেশ সময় নিয়ে সাজলো সে। চুলটাকে সুন্দর করে বেঁধে খোঁপা করে তাতে ফুলও লাগিয়ে নিল। চোখে কাজল এবং ঠোঁটে বেশ গাঢ় করে লিপস্টিক দিল। এমনিতেও তিন্নি সুন্দরী, সাজায় তাকে মনে হচ্ছে আকাশ থেকে নেমে আসা কোনো হুঁড়পরি। তিথির বিয়ের এই 1 সপ্তাহ প্রচুর মানসিক অস্বস্তিতে ভুগেছে তিন্নি। সিদ্ধান্তহীনতা, অপরাধবোধ, স্বার্থপরতা সব মিলিয়ে বেশ চাপে ছিল ও। রৌনক এবং শায়লার কথার প্রভাব তো ছিলই, সাথে তিথির ফোনে বকাবকি ওকে আরো বেশি চিন্তায় ফেলে দিয়েছে। সবকিছু থেকে বড় গত রাতে শিরিনের ফোন। তাই তিন্নি এবার একটা সিদ্ধান্তে এসেছে, এভাবে সবকিছু চলতে দেয়া যায় না। এই এক আবিদ তার সাজানো গোছানো জীবনটাকে তছনছ করে দিয়েছে, সবার কাছে তাকে অপরাধী করে তুলেছে। তিথি যেখানে বড় হয়েও তিন্নির সাথে কখনো উচ্চস্বরে কথা বলেনি, শায়লা তিন্নির কোনো সিদ্ধান্তে প্রশ্ন তোলেনি, আজ তারা এভাবে তিন্নির সাথে কথা বলছে। এবার আবিদকে শায়েস্তা করার সময় এসেছে। সবার মুখ এবার বন্ধ করবে ইনশাল্লাহ। কমিউনিটি হলের নির্জন একটা জায়গায় মন মরা হয়ে বসে আছে আবিদ। ওকে ঘিরে ওর বন্ধুরা বসেছে। তিন্নির আর যে কোনো আশা নেই সেটা বন্ধুদের জানিয়েছে সে। তারা এখন নানা ধরনের সান্ত্বনা দিয়ে যাচ্ছে। আবিদকে কেউ বলছে তিন্নির থেকে অনেক সুন্দরী মেয়ে এই শহরে আছে, আবার কেউ বলছে যে করেই হোক তিন্নিকে আবিদের সাথে মেলাবো, প্রয়োজনে তাকে তুলে নিয়ে আসবো। আবিদের এসবে মন নেই। তিন্নিকে সে কি পরিমাণে ভালোবাসে তা ভালোভাবেই টের পাচ্ছে সে। রাগে দুঃখে কলিজা ছিঁড়ে যাচ্ছে তার। এত নিষ্ঠুর হৃদয়হীনাকে কি করে ভালোবাসলো সে? ওর এত আগ্রহ চেষ্টা উপেক্ষা করে শেষ পর্যন্ত রৌনককে বিয়ে করতে চায় সে। এমন মেয়েকে ভুলে যাওয়াই উচিত, কিন্তু সেটা কিছুতেই সম্ভব হচ্ছে না। ঠিক এমন সময় কমিউনিটি হলে ঢুকলো তিন্নি। চারিপাশে তাকিয়ে আবিদের কোনো দেখা না পেয়ে তাকে খুঁজতে শুরু করলো সে। তখনই মৌমির সাথে দেখা হলো। মৌমি তিন্নির দিকে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল, তারপর উৎসাহিত গলায় বলল, তুমি ছোট ভাবি? সরি, তন্নি আপু না? তিন্নি মাথা দুলিয়ে আবিদকে খোঁজায় মন দিল। মৌমি আবার বলল, ওমা কি সুন্দর লাগছে তোমাকে, একেবারে নতুন বউদের মতো। কাউকে খুঁজছো? এবার তিন্নি প্রশ্ন করলো, আবিদ সাহেবকে দেখেছো? ওই তো ওইদিকে বন্ধুদের সাথে বসে আছে। বলে হাত বাড়িয়ে জায়গাটা দেখিয়ে দিল সে। তিন্নি আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে সেদিকে হাঁটা ধরল। মৌমি বোধহয় আরো কিছু বলতে চাইছিল, কিন্তু সেটা শোনার বিন্দুমাত্র আগ্রহ নেই তিন্নির। মৌমির দেখানো রাস্তায় কিছুটা এগিয়ে আবিদের দেখা পেল সে। বন্ধুদের মাঝখানে দেবদাস টাইপ মুখ করে বসে আছে। তিন্নির হাসি পেল, তবে এই মুহূর্তে হাসা যাবে না। মুখটাকে যথাসম্ভব কঠিন করে আবিদের দিকে এগিয়ে গেল সে। ওকে সেখানে দেখে অবাক হলো সবাই। আবিদ কোনো মতে বলল, তুমি এখানে? কেন আশা করেননি আমাকে? না সেটা নয়, আসলে হঠাৎ কি বলবে বুঝতে পারছে না আবিদ। আবিদকে আমতা আমতা করতে দেখে তিন্নিই বলল, আমি বিয়ে করছি আজকে, আপনাকে ইনভাইট করতে এসেছি। তিন্নির মুখে বিয়ের কথা শুনে মন খারাপ হয়ে গেল আবিদের। সে রৌনককে আজই বিয়ে করছে, আবার আবিদকে ইনভাইটও করতে এসেছে। এবার আবিদ শক্ত গলায় বলল, তুমি বিয়ে করছো করো, আমি যাব না। সে কি, আপনি না গেলে বিয়ে হবে কিভাবে? কেন? সাক্ষী লাগবে না? আমি সাক্ষী হব তোমার বিয়ের? অবশ্যই, এই কাজে আপনার থেকে উপযুক্ত কেউ নেই। আপনি বলেছেন ভালোবাসেন আমাকে, তাই মন থেকে আমার ভালো চাইবেন। এই জন্যই আপনাকে সাক্ষী করতে চাই। প্রথমবার আপনার কাছে কিছু চাইছি, না করবেন না? তুমি কি ইমোশনাল ব্ল্যাকমেল করছো আমাকে? আর কত কষ্ট দিতে চাও? এই শেষ কষ্টটা দিব। আবার কি ইচ্ছে করছে জানো? তোমার বরকে ঠাঠিয়ে একটা চড় মারতে, তাকে সামনে পেলে সত্যি সত্যি মেরেই দিব। আচ্ছা ঠিক আছে, মারবেন। আপনি এখন আমার সাথে গেলে যত খুশি তাকে মারতে দিব। তুমি কি সিরিয়াস নাকি মজা করছো? আপা আপনাকে কখনো বলেনি আমি মজা করতে জানি না? তোমার কথা শুনে মনে হচ্ছে। তিন্নি এবার অধৈর্য হয়ে গেল। আবিদের হাত ধরে টানতে টানতে তাকে নিয়ে চলতে শুরু করলো আর বলল,
উফ, চলুন তো আগে, এমনিতেই দেরি হয়ে যাচ্ছে। আবিদ অবাক, মুখে কোনো কথা আসছে না, ভ্যাবলার মতো তিন্নির পিছু পিছে হাঁটছে। ওর বন্ধুরাও স্তব্ধ হয়ে কিছুক্ষণ বসে রইল। হুঁশ হতেই তারাও আবিদের পেছনে ছুটল। তারা যখন গাড়িতে উঠেছে, তিন্নির গাড়ি তখন গেট ছেড়ে বেশ কিছু দূরে এগিয়ে গেছে। কাজী অফিসের সামনে এসে দুটি গাড়ি পরপর থামল। প্রথম গাড়ি থেকে তিন্নি, আবিদ আর ইমতিয়াজ নামলো এবং দ্বিতীয় গাড়ি থেকে আবিদের বন্ধুরা। তিন্নি আবিদকে নিয়ে আগে আগে কাজী অফিসের মধ্যে ঢুকলো। অন্যরা ওদের পিছু নিল। ভিতরে রৌনক হাসি মুখে বসে আছে। তিন্নি বলল, সবকিছু রেডি। হ্যাঁ, শুধু সাইন করে কবুল বলবি, ব্যাস। কথাটা বলে আবিদের দিকে তাকালো রৌনক। ওর মুখে কোনো হাসি নেই, মনে হচ্ছে এক্ষুনি কেঁদে ফেলবে। এটা দেখে রৌনক বলল, কি ব্যাপার আবিদ সাহেব, মুখে হাসি নেই কেন? আজ তো আপনারই সব থেকে বেশি খুশি হওয়ার কথা। এবার আবিদের মেজাজ বিগড়ে গেল। সে কড়া ভাষায় বলল, আপনারা মজা করছেন আমার সাথে? একজন কিছু না শুনেই নিজের বিয়েতে টানতে টানতে আমাকে নিয়ে এলো। অন্যজন বলছে আমি খুশি না। কেন কেন ভাই, আপনি তিনিকে বিয়ে করছেন, এতে আমাকে কেন হাসতে হবে? আবিদের কথা শুনে রৌনক হো হো শব্দে হেসে উঠল এবং তিন্নিকে বলল, সে কি তিন্নি, ওকে তুই এগুলো কি বলেছিস? আমি কিছু বলিনি, সে নিজেই ধারণা করে নিয়েছে। আমি শুধু বলেছি আজকে আমি বিয়ে করছি, কাকে করছি সেটা বলিনি। ভুলটা ভাঙানো উচিত ছিল না? না, সে আমাকে এই কয়েক মাস অনেক বিরক্ত করেছে, এখন থেকে তাকে আমি বিরক্ত করব, এটা তার শুরু। রৌনক এবার আবিদকে বলল, শোনো ভাই, তোমাকে তুমি করেই বলছি, বয়স এবং সম্পর্কে আমি বড়। আজকে আমি এখানে এসেছি তোমাদের বিয়ের সাক্ষী হিসেবে। তোমাদের মানে তোমার এবং তিন্নির। আবিদ হকচকিয়ে গেল। কি হচ্ছে আজকে? এরা কি তার সাথে নাটক করছে, নাকি আবিদই কোনো ঘোরের মধ্যে আছে? সে নিজেই নিজের হাতে একটা চিমটি কাটল। না, কোনো ঘোরের মধ্যে সে নেই। এবার সে তিন্নির দিকে তাকালো। তিন্নি বলল, আপনার কাছে দুটো রাস্তা আছে। এক হচ্ছে এই মুহূর্তে আমাকে বিয়ে করে সারা জীবন আমার সাথে থাকা, আর দুই হচ্ছে এই মুহূর্তে কাজী অফিস থেকে বেরিয়ে আমার জীবন থেকেও সারা জীবনের জন্য বেরিয়ে যাওয়া। আবিদ কিছুক্ষণ তিন্নির দিকে তাকিয়ে থেকে বলল, আবার একটা প্রশ্নের উত্তর দিতে হবে শুধু। দেবে? কি? তুমি আমাকে ভালোবাসো? আপনার মনে হয় এত বড় একটা সিদ্ধান্ত আমি এমনি এমনি নিয়েছি? তার মানে বাসো। কিন্তু সেদিন সাদে তুমি রৌনক ভাইকে ওগুলো বলেছিলে কেন? আপনাকে দেখে। আপনি তো সেটুকু শুনেই চলে গেলেন না। অবশ্য ভালোই হয়েছে। তারপর রৌনক ভাই আপনার হয়ে কি পরিমাণ ওকালতি করলো তা আপনার দেখার দরকার ছিল না। এখন আপনার সিদ্ধান্ত বলুন। সিদ্ধান্তের কি আছে? কোথায় সাইন করবো দাও, আমি আর কোনো রিস্ক নেব না। বলেই কাজের সামনের চেয়ার টেনে বসে পড়ল আবিদ। তিন্নিও বসলো তার পাশে। বৌভাতের অনুষ্ঠান শেষ হয়েছে, মেহমানরা সব চলে যাচ্ছে। শায়লারা তিথিদের কাছে দাঁড়ানো। শিরিনকে বিদায় জানিয়ে বাড়িতে ফিরবে। শিরিন শেষ কিছু আত্মীয় স্বজনদের বিদায় জানিয়ে তিথিদের কাছে গেলেন এবং খেয়াল করলেন আবিদ এবং তার বন্ধুরা কাউকে দেখা যাচ্ছে না। ছেলের খোঁজ নিতেই তিনি ফোন বের করলেন। সেখানে আধ ঘন্টা আগে তিন্নির নাম্বার থেকে আসা একটি মেসেজ তার চোখ আটকে গেল এবং তিনি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। মায়ের অবস্থা দেখে আফিফ এগিয়ে এসে তার কাছ থেকে ফোনটা নিল। তিথিও পাশ থেকে ফোনের ওপরে ঝুঁকে পড়ল। তিনি লিখেছে, আন্টি, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার অনুমতি না নিয়ে আপনার ছোট ছেলেকে আজকে বিয়ে করার জন্য। আমার রনক ভাই আর আপার কথা নয়, আপনার ফোন পেয়েই এমন একটা সিদ্ধান্ত নিয়েছি। আপনি বলেছিলেন আপনার ছেলেকে আমি যেন আমার জীবনে মেনে নিই, তার জন্য যা করতে হয় আপনি করতে রাজি। এটা ছাড়া তাকে মেনে নেওয়ার আর কোনো রাস্তা আমার কাছে ছিল না। প্রেম জিনিসটা আমার দ্বারা কখনোই সম্ভব না। এই সিদ্ধান্ত থেকে একটুও নড়িনি আমি। তাই তার দ্বিতীয় প্রস্তাব মেনে নিয়ে তাকে বিয়ে করলাম। তবে হ্যাঁ, এই মুহূর্তে সংসার করা আমার পক্ষে সম্ভব না। আমার সানভীর আমাকে আর একটু প্রয়োজন। তাদের প্রয়োজন মিটলে আপনি যখন অনুমতি দেবেন আপনার সংসারে চলে আসবো আমি। আমার আপাকে বলবেন আমাকে কথা শোনানোর অপরাধে তাদের না জানিয়ে এই বিয়েটা করলাম আমি। আজ রাতে আমি বা আবিদ সাহেব কেউ বাসায় ফিরবো না। আমাদের জন্য দোয়া করবেন আর মনে কষ্ট রাখবেন না। লেখাটি পড়েই আফিফ পা বাড়িয়ে বলল, মা এক্ষুনি চলো, দেখি ওরা কই আছে, না জানি এভাবে বিয়ে। শায়লা তখনই কিছু বুঝতে পারছে না। তিথি সংক্ষেপে বিষয়টি তাকে বোঝালো। ওদিকে আফিফ তখন আবিদকে ফোন দিয়েই যাচ্ছে। এটা দেখে শিরিন তার হাত থেকে ফোনটা নিয়ে কেটে দিয়ে বলল, ওদেরকে ওদের মতো থাকতে দে, বিরক্ত করিস না। সারাদিন অনেক ধকল গেছে, সবাই ক্লান্ত, এখন ফিরে চল। কিন্তু মা। আফিফকে মাঝে থামিয়ে দিয়ে তিনি শায়লার কাছে গেলেন। শায়লা মাথা নিচু করে দাঁড়িয়ে। তিনি গিয়ে তার দুহাত চেপে ধরে বললেন, চিন্তা করবেন না বেয়ান,
আমি ওদের ওপর রেগে নেই, বরং ঠান্ডা মাথায় ভেবে দেখলে বুঝবেন তিন্নির সিদ্ধান্তটাই ভালো হয়েছে। একেবারে শক্ত এক বাঁধনে আমাদের জড়িয়ে ফেলেছে। চাইলেই এখন আর এখান থেকে বের হতে পারবো না। তিন্নির হাতে আবিদকে আমি দিয়ে নিশ্চিন্ত। এবার যদি ছেলেটাকে আমার একটু কাজের হয়, আসুন আমরা ওদের জন্য দোয়া করি। শিরিনের কথায় শায়লা নিশ্চিন্ত হলেন। মনে মনে আল্লাহকে হাজার শুকরিয়া করলেন। এত বছর পর তিনি নিজের জন্য কিছু করেছে। আজ তৌহিদ সাহেব থাকলে কত আনন্দিত হতেন কে জানে।